সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে জাতিসংঘ। জাতিসংঘের নির্দেশে দেশে ফিরছেন গণহত্যায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত আওয়ামী লীগ নির্বাচন কমিশনের নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে। আপিল বিভাগের রায়ে ইসিকে নিবন্ধন সহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই রায় ঘোষণার ফলে বাংলাদেশ আওয়ামী লীগকে অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বাতিল হয়েছে। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন আইনজীবীরা। শেষ পর্যন্ত কি সরকার আওয়ামী লীগকে সহই নির্বাচনের দিকে যাবে? আওয়ামী লীগকে সহই রাজনীতির পথ পরিষ্কার করবে? সেনাপ্রধান তিনি নাকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানেরকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে কোনো উপায়ে হোক, যে কোনো ভাবে হোক, তাকে যাতে শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয়। চেঞ্জ করে রাখছি, বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন হবে না। রণক্ষেত্রে উত্তাল সারা দেশ। আবারও 7 দফা দাবি নিয়ে রাজপথে নেমেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। সন্ধ্যার আগে দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি, পুলিশ সেনাবাহিনীর অ্যাকশন। ফুঁসে উঠেছে সারা দেশের শিক্ষার্থীরা। কপাল পুড়তে পারে ডক্টর ইউনূসের। সবাই অবাক যে বিএনপি এখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায়। এই খায়েশ অবাক হচ্ছে না? এতে প্রকাশ্যে যদি বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই, নাহলে নির্বাচন করবো কাকে নিয়ে? যারা জামাতের নেতাকর্মী তাদের জন্য ঈদের খুশি। একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই। বিগত 17 বছর জামাতের জন্য অনেকটা ক্ষয়কাল ছিল দৃশ্যত, বাট ভেতরে ভেতরে কৌশলে আওয়ামী লীগের সাথে মিশে হোক, নিজেদের রাজনৈতিক স্ট্যান্ড হোক, যেভাবে হোক নিজেদের রাজনীতিকে একটা ভিন্ন মাত্রা নিয়ে গিয়েছিল জামাত ইসলাম। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র জাতিসংঘের পাওয়া খবর। দর্শক শ্রোতা, জাতিসংঘ থেকে এটা কি বললেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নাকি আবার দেশে ফিরে আনা হবে। তাহলে এদিকে ডক্টর ইউনূসের কি হবে? দর্শক শ্রোতা, তাহলে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে বাংলাদেশের? দর্শক, আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি 1 সেকেন্ড না শেষ পর্যন্ত দ্রুত সহকারে দেখে যাবেন, তাহলে মূলত আসল ভিডিওর রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে আরো নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলেন। এই সেনাপ্রধান তিনি নাকি আমাদের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর প্রধানেরকে ফোন দিয়েছিলেন এবং ফোন দিয়ে উনি বলেছেন যে কোনো উপায়ে হোক, যে কোনো ভাবে হোক, তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয়। কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বার উনি অনেক ট্রাই করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন, সেনা চিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন। 3 দিন যাবৎ মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না। উনি ফোন দিলে এই ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না। উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সাথে একটা মিনিটের জন্য কথা বলতে চান। অনেক ভুল বুঝাবুঝি হয়েছে, এগুলার থেকে উনি মুক্তি পেতে চান। উনি নাকি ঘুমোতে পারছেন না। আমার যতটুকু মনে হচ্ছে যে এই যে আজকে 120 জন ইউএস সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল, যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো, এখানে উঠেছেন 120 জন। তো এই 120 জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে? এর আগেরই আছে প্রায় 1,500 সেনা, ইউএস সেনা। এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজার অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে, আমাদের মহেশখালী দ্বীপ, যেটাতে আপনার যে মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে $1.2 বিলিয়ন দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন, যেখানে 6টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে, রসদ দিতে পারবে, ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন। এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায়, পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়ে ওই সাবমেরিন কিছু করতে পারে না। ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী আমেরিকান সোলজারদের হাতে। তার কারণটা কি? আপনাদের কি মনে হয় না যে এইসব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে হয় আর বাঁচার কোনো উপায় নাই, সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি। তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন, বারবার বলেছিলেন, সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে, বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে, যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো। আজকে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না। এই 120 জন সেনাবাহিনীর এইসব লোক, এরা কারা? এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি, সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে। উনি তাকে অনুরোধ করেছেন যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে, ওনার কি সেফ এক্সিট? ওনার কেন সেফ এক্সিট দরকার? সেফ এক্সিট দরকার আছে ওনার। এবং আমরা এটাও বলতাম যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার? হ্যাঁ ভাই, ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার, কারণ উনি বুঝে গেছেন যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে। উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তোমাদের অ্যারেস্ট করে ঝুলে ফেলবে। সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে, সেফ এক্সিট এটা। অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে, যে কোনো মুহূর্তে ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে। সুতরাং ওনার সেফ এক্সিট দরকার এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া, আর কেউ না। যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছেই ফোন দিয়ে এই অনুরোধ করেন। এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন, আপনার বিষয়ে এইসব ভার্বাল আপনি ফোনে আমরা বললেন হবে না, আপনি লিখিত চিঠি দেন, গভর্নমেন্টের লিখিত চিঠি দেন, সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব। সেই চিঠি যদি না দিতে পারেন, এসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না, আপনি লিখিত চিঠি দেন, আমরা বিবেচনা করবো। সবচেয়ে মজার কাহিনী এগুলো। তাহলে সেনাপ্রধান কেন এত ব্যতিব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য? সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে?
এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন, বা ওনাকে মব জাস্টিস করা হবে, ওনাকে জুতার মালা দেওয়া হবে, যেটার জন্য আমাদের প্রধানমন্ত্রীর কাছে এখন ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে, আমি তখন বিবেক দিয়ে করি নাই, আবেগে করেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তোকে কি ক্ষমা করা যাবে? ওকে কি ক্ষমা করা যাবে? ওকে ক্ষমা করা যাবে না। ওদের সবার মনে ভয় ঢুকে গেছে যে আওয়ামী লীগের এইসব মিছিল দেখে এবং যেভাবে আওয়ামী লীগ গেরিলা কায়দায় তাদের সহকর্মীদেরকে ধরার পরে ছিনিয়ে নিয়ে আসছে, তাতে সেনা, পুলিশ, এই সরকার, গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে, এবং আগামী 72 ঘন্টার ভিতরে আর অনেক কিছু হবে, যা আমি আপনাদের সামনে তড়িৎ বেগে নিয়ে আসার চেষ্টা করবো। চ্যালেঞ্জ করে রাখছি, বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না, কারণ আওয়ামী লীগের এবং এই আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা তারা, আপনি একটু আগে বলেছেন ইউনূসের বন্ধু, ইউনূস তো তার বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে এই বন্ধুদের পিছনে তো খরচ করেছে। আজকে নাওমি হোসেন বলেন, আর আপনি যে বন্ধু কথা বলেন, ছবি কাটবেন বলেন, আর ডেভিড বার্গম্যান বলেন, আজকে ইউনূসের বাংলাদেশ থেকে এই শ্রমিকদের রক্ত থেকে শুষে নিয়ে যে অর্থ পাচার করেছে, সেই অর্থ পাচার আন্তর্জাতিক বিভিন্ন বন্ধুদের পিছনে খরচ করেছে, এবং আজকে তাদেরকে দিয়ে তিনি কথা বলাচ্ছেন। আর আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো সম্পদ বাংলাদেশের 18 কোটি মানুষ এবং বিশ্বের বিবেকবান সম্প্রদায়, বিশ্বের শান্তিপ্রিয় মানুষ, বিশ্বের হিউম্যানিটেরিয়ান মানুষ, তাদের কাছে আমাদের পাওনা এবং আমাদের চাওয়া হলো আমরা বাংলাদেশের এই হিউম্যান রাইটস আমরা দেখতে চাই। আমরা বলেছি আমরা উই রিকোয়েস্ট ইন্টারন্যাশনাল কমিউনিটি টু জাস্টিফাই, টু এডুকেট জাস্টিস, হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ, এবং এইটা হচ্ছে, এবং ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন মাননীয় এসএ বিষয়ক মন্ত্রী তিনি কিন্তু বাংলাদেশে গিয়েও বলেছেন উই ওয়ান্ট অ্যান ইনক্লুসিভ ইলেকশন। হোয়াট ডাজ ইট মিন? তার মানে আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো সংগঠনকে বাদ দিয়ে, আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক সংগঠন, প্রায় 40% ভোটার হলো আওয়ামী লীগের, আওয়ামী লীগকে বাদ দিয়ে 40%। আমরা যদি বাদ দিই এখানকার কথা, 2001 তো আওয়ামী লীগের 35 to 40% ভোট ছিল, কারণ আওয়ামী লীগের সবচেয়ে খারাপ, যে 40 to 45% ভোটারদেরকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন, কোনো গণতান্ত্রিক রাষ্ট্র, কোনো হিউম্যানিটেরিয়ান রাষ্ট্র মেনে নেবে না। সরি, আপনি আরো জনকে না, আমি আপনার কাছে ফারুক, আপনার কাছে প্রশ্ন ছিল আমার, এই যে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন, কিন্তু আমরা তো সেই অর্থে এখনো ইউরোপিয়ান পার্লামেন্ট বলেন, ব্রিটিশ পার্লামেন্ট বলেন, তাদেরকে তৎপর হতে দেখছি না। এখনো পর্যন্ত ডক্টর ইউনূস যে নির্বাচনের পরিকল্পনা করছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাতে তো আওয়ামী লীগকে বাদ রেখে নির্বাচনের কথা বলছে, তো তাদের তো ইনক্লুসিভনেস দেখছি না আমরা। এই বিষয়গুলো আপনারা তুলে ধরছেন কিনা? এবং আমি আপনাকে আরো বলছি, আওয়ামী লীগ হলো জনগণের সংগঠন, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কথা বলে, এবং বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ঠিক করবে নির্বাচন কিভাবে হবে। এবং ইউনূসের কথা আমি বারবার বলছি, এবং আপনি যে আন্তর্জাতিক সম্প্রদায় বলছেন, আপনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সকল দেশের রাষ্ট্রপ্রধান এবং রাষ্ট্রের কর্মকর্তারা, হিউম্যান রাইটস অর্গানাইজেশনের কর্মকর্তারা, তারা জানে ইউনূসের কোনো লিগ্যাল ভিত্তি নেই, কোনো লিগ্যাল আইডেন্টিটি নেই, ইউনূস একজন অবৈধ। কাজে ইউনূস যেই কথাগুলি বলছেন সবগুলি অবৈধ, তিনি যতটুকু করছেন গায়ের দূরে তিনি রয়েছেন। আমি আবার বলছি যে আমরা আওয়ামী লীগ জনগণের দল, শেখ হাসিনা জনগণের উপর বিশ্বাস করেন, এবং শেখ হাসিনা বিশ্ব সম্প্রদায়ের শান্তিপ্রিয় মানুষের উপর বিশ্বাস করেন, মানবিক মানুষের উপর বিশ্বাস করেন, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলে, যারা সেকুলারের পক্ষে কথা বলে। আজকের ডক্টর ইউনূস কি বলেন কি না বলেন, কিন্তু বাংলাদেশকে জামাত এবং জঙ্গি গোষ্ঠীকে দিয়ে একটা আইসিস বানাতে চাচ্ছেন, এবং সেটা ব্যাপার না। ব্যাপারটা হলো বাংলাদেশের জনগণ, এবং জনগণই ঠিক করবে বাংলাদেশ কিভাবে নির্বাচন হবে। এবং আমি আবার বলছি, এবং আমি একজন প্রবাসী বাঙালি হিসাবে, এবং বাংলাদেশের আমি জন্মসূত্রে বাংলাদেশি, এবং আমি একজন বাঙালি, আমি গর্ব করে বলতে পারি, আমি বলছি যে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। তা কি করবেন যদি আয়োজন করে? আপনারা কি করবেন? এটা হতে দেওয়া হবে না, এটা আপনি খুব ভালো করে জানেন। কিভাবে বন্ধ করবেন? আমরা মানুষকে নিয়ে, আবার বলছি, আমি তো বারবার বলছি এই কথাগুলো, আমাদের শক্তি হলো বাংলাদেশের 18 কোটি মানুষ, এবং মানুষকে নিয়ে এই রেজিম, ইলিগাল রেজিমে আমরা পতন ঘটাবো, এবং বাংলাদেশে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে, যে নির্বাচনে সকল দলের অংশগ্রহণের মধ্যে একটি নির্বাচন হবে, এবং যেখানে কোনো জঙ্গি গোষ্ঠী, ধর্মান্ধ মৌলবাদী গোষ্ঠী, জামাত শিবিরের অবস্থান থাকবে না। সবাই অবাক, আমি অবাক, আপনি শুনে অবাক হবেন যে বিএনপি এখন আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায়। এই খায়েশ এবং লজ্জাশরমের বালাই নাই, এটা প্রকাশ্যে বলে। অবাক হচ্ছে না? এতে প্রকাশ্যে যদি বলে যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই, নাহলে নির্বাচন করবো আগে নিয়ে, মিনিমাম লজ্জাশরম আছে? দর্শক, সালাউদ্দিন আহমেদের বক্তব্য, নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করতে গেলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দলকে নিষিদ্ধ করতে হবে, তাহলে নির্বাচন কাদের নিয়ে হবে? তিনি নিজেই বলছেন স্বৈরাচারের সঙ্গে যুক্ত 28টি দল, আবার তিনি নিজেই বলছেন স্বৈরাচারের সঙ্গে যুক্ত তাদেরকে নিষিদ্ধ করা যাবে না, তাহলে আমরা নির্বাচন করবো কাকে নিয়ে? এর অর্থ কি? যে আওয়ামী লীগ জাতীয় পার্টি বা এদেরকে নিয়ে নির্বাচন করে খায়েশ, নির্বাচন করবো কাকে নিয়ে? মিনিমাম লজ্জাবোধ থাকে কথা বলে, আর কথার মধ্যে কতটা কন্ট্রাডিকশন দেখেন। বলে স্বৈরাচারের সঙ্গে যুক্ত, আবার বলে তাদের নিষিদ্ধ করবেন কেন, তারা নির্বাচন করবেন কাকে নিয়ে? এর অর্থ, এই কথা অর্থ হচ্ছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করতে চায়। এর জবাবে আমরা বলবো আওয়ামী লীগ পালিয়েছে, আওয়ামী লীগের সাথে নির্বাচন করে এত খাই থাকলে সাউদিন আহমেদ আপনি ভারতে যান, ভারতে যে আওয়ামী লীগের সাথে নির্বাচন, এই বাংলাদেশে হবে না, বাংলাদেশের জনগণ তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষক, ভারতের দালাল, এই ভারতের দালালদের নিয়ে যদি নির্বাচন করে এত সদ থাকে, জাতীয় পার্টিকে নিয়ে ভারতে যান। বাংলাদেশে এই ধরনের জাতীয় পার্টি আওয়ামী লীগকে নিয়ে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না, চলবে না। আপনি লিখে রাখেন, জাতীয় পার্টি আওয়ামী লীগ বা এদের দোষকদের নিয়ে কোনো নির্বাচন হবে না। এখন 14 দল এগুলোকে নিষিদ্ধ করা না করা বা এটা তাৎপর্য, কারণ তারা এমনিতেই দাঁড়ানো ক্ষমতা রাখে না। মৌলিক কথা হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি। বিএনপি আপনারা জানেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের তীব্র বিরোধিতা করেছিল, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের আগের মুহূর্ত পর্যন্ত বিরোধিতা করেছিল, কিন্তু যে নিষিদ্ধ হয়ে গেছে তারপর বলে যে আমরা এটা চেয়েছিলাম। ধান্দাবাজির জায়গা পান না, মানুষ কি এত বোকা মনে করেন? দর্শক, এই কথার মাধ্যমে সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে তিনি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিয়ে নির্বাচন করতে চান, এটা বিএনপির স্ট্যান্স। এই জায়গায় আমরা বলবো যে আওয়ামী লীগ জাতীয় পার্টি নিয়ে নির্বাচন বাংলাদেশে হতেই দেবে না, হবেই না, নিশ্চিত, অবশ্যই নিষিদ্ধ করতে হবে, নাহলে জনগণ মাফ করে নিষিদ্ধ করবে। আর তাদেরকে নিয়ে নির্বাচন করবেন। আচ্ছা, এত জনপ্রিয়তা আওয়ামী লীগের, এই বিশ্বাস আপনাদের কেন জাতীয় পার্টির যে এদেরকে না নিলে নির্বাচন পার্টিসিপেট হবে না, জনগণ ভোট দিতে আসবে না? আপনাদের এই ভয়টা কেন? আপনারা তো বলেন আপনাদের তুমুল জনপ্রিয়তা, তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টি এত চিন্তিত করেন? জাতীয় পার্টি কোনো দল? এদের কোনো জনভিত্তি আছে? কেউ জাতীয় পার্টি করে? কালকে নির্বাচন করবেন বুঝেন না? ডাকসু দেখেন নাই?
ওই ডাকসুতে যে নির্বাচনে যেখানে কি ছাত্রলীগ ছিল না ছাত্র সমাজ ছিল, আওয়ামী লীগ জাতীয় পার্টি ছিল ছিল না, তারপরও শিক্ষার্থীরা যে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছে, ভোটের যে টার্ন আউট রেট, এটা ডাকসুর ইতিহাসে কখনো এত শিক্ষার্থী ভোট দিতে যায়নি। 87% শিক্ষার্থী ভোট দিতে গেছে। আপনি চিন্তা করেন এত পার্সেন্ট শিক্ষার্থী ভোট দিতে গিয়েছে। তো দর্শক, এটি জবাব যে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচন হলে তাহলে সেই নির্বাচনে মানুষ 80 থেকে 90% মানুষ ভোট দিতে যাবে। আর আওয়ামী লীগ জাতীয় পার্টি থাকলে 50% মানুষ ভোট দিতে যাবেন। কেন? তখন সংঘাতের আশঙ্কা থাকবে, কারণ আমরাই তো আওয়ামী লীগ জাতীয় পার্টি পেটাবো, ওদেরকে ভোট কেন্দ্রে ধারে কাছে আসতে দেবো না, তখন তো মারামারি হবে, তখন মানুষ এইভাবে ভোট দিতে আসবে না। কিন্তু আওয়ামী লীগ জাতীয় পার্টি মুক্ত ফ্রি ফেয়ার ইলেকশন করুন, দেখবেন মানুষ উৎসব মুখর পরিবেশে ভোট দিতে গেছে। তো দর্শক, দেখেন বিএনপি মনে করে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেক, যেমন কতটা বিএনপির চাইতে আওয়ামী লীগের জনপ্রিয়তা বেশি, এটা বিএনপি মনে করে। কিভাবে আমি একটু বলি। যেমন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে মির্জা আব্বাস বলেছেন যে শিবির ছাত্রলীগের ভোটে জিতেছে। বাংলাদেশের জনগণ এখন জামাত করে, বিএনপি করে, এনসিপি করে, গণঅধিকার পরিষদ করে, চরমনাই করে। কিসের আওয়ামী লীগ? আপনি যখন আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে যাবেন জাতীয় পার্টি নিয়ে, তখন আওয়ামী লীগ জাতীয় পার্টির লোকজন এই কেউ বিএনপি করবে, কেউ জামাত করবে, কেউ এনসিপি করবে, কেউ গণঅধিকার পরিষদ করবে। সমস্যাটা কি? এই থিওরি আপনার চোখে বাজে না? তারা ঠিকই ভোট দিতে আসবে। ছাত্রলীগের ছেলেরা ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছে, তাদের ভোটই এমনিতে অল্প, তাদের ভোটে আমার 88 অল্প কিছু ভোট টাকা দিয়েছে, জানেন? ডাকসুতে ভোট দিয়েছে শামীমকে, শামীম 3000 প্লাস ভোট পেয়েছে, ওটা ছাত্রলীগের ভোট। তাহলে বোঝা যায় ছাত্রলীগের 2000 ভোট আছে, আর বাকি 1000 ভোট শামীম পেয়েছে ব্যক্তিগত। অতএব কাকে নিয়ে নির্বাচন করতে হবে কি এটা ক্লিয়ার। 28 দল নিষিদ্ধ করতে হবে। ভাই 28 দলের মধ্যে 26টা নাম সদস্য হিসাবে দেওয়ার মতো দল দুইটা, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা জাতীয় পার্টি, বাকিগুলো তো হিসাবের মধ্যেই পড়ে না। তাহলে আপনি এটাকে এত বড় করে দেখাচ্ছেন কেন? সালাম আলাইকুম। যারা জামাতের নেতাকর্মী তাদের জন্য ঈদের খুশি। একটা কথা আছে, জয়কালে ক্ষয় নাই, আবার ক্ষয়কালে রক্ষা নাই। বিগত 17 বছর জামাতের জন্য অনেকটা ক্ষয়কাল ছিল দৃশ্যত, বাট ভেতরে ভেতরে কৌশলে আওয়ামী লীগের সাথে মিশে হোক, নিজেদের রাজনৈতিক স্ট্যান্ড হোক, যেভাবে হোক নিজেদের রাজনীতিকে একটা ভিন্ন মাত্রা নিয়ে গিয়েছিল জামাত ইসলাম। এমনকি ওই সময়টাতে পশ্চিমা রাষ্ট্রগুলো, যে ইসলাম ফোবিয়াতে ভোগা যে রাষ্ট্রগুলো আছে, তারা মনে করছিল যে বাংলাদেশে জামাত ইসলামের রাজনীতিটা পজিটিভটা। ইভেন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিস বা সন্ত্রাস বিরোধী বা জঙ্গি বিরোধী অভিযানে বিভিন্ন ক্ষেত্রে জামাতকে যেভাবে সামনে নিয়ে আসা হয়েছিল, তো পশ্চিমাদের কাছে মনে হতো যে এই দেশটাতে সেকুলার একটা পলিটিক্যাল পার্টি দরকার, যারা ইসলামী ভাবধারার বিপরীতে গিয়ে রাজনীতি করবে। তো সরকার পতনের পর হঠাৎ করেই আপনি দেখেন প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। যে ইউরোপ আমেরিকা ইসলাম ফোবিয়াতে ভোগে, সেই ইউরোপ আমেরিকারই বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে আপনি দেখেন এই মুহূর্তে অবস্থানটা আসলে কি। বিশেষ করে ডাকসু এবং জাকসু জয়ের পরে বাংলাদেশের রাজনীতির যারা বিশ্লেষণ করেন, অথবা পশ্চিমা রাষ্ট্রগুলো গোয়েন্দা তথ্যের মাধ্যমে, অথবা রাজনৈতিক যে পরিমণ্ডল আছে সেগুলোর যারা বাতাসটা বা ভাইবটা বোঝার চেষ্টা করেন, তাদের মধ্যে একটা বিষয় সামনে আসছে যে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় একটা স্টেক হোল্ডার হিসেবে বিপরীত দল বা বিরোধী দল অথবা সরকারি দল হিসেবে জামাত একটা অবস্থানে চলে যাবে। সো হঠাৎ করে আমরা দেখলাম যে পশ্চিমারা জামাতের সাথে খুব ভালো দহরম মহরম সম্পর্ক তৈরি করছে। আর মাঝখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, গতকালকে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 4 সদস্যের একটা প্রতিনিধি দল ইউরোপিয়ান পার্লামেন্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে। মানে ইউরোপীয় পার্লামেন্টের এত বড় একটা দল, উচ্চ পর্যায়ের যারা প্রতিনিধি, তারা হঠাৎ করে জামাতের সাথে আলাপ আলোচনা করতে আগ্রহী হয়েছেন এবং একটা বৈঠকও করেছেন। ঢাকায় ইউরোপিয়ান ইউনিয়ন যেটা আছে, সেইখানে যে দূতাবাস আছে, সেই দূতাবাসে এই বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। জামাতের নায়েবে আমির এবং সাবেক এমপি ডাক্তার আব্দুল্লাহ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডক্টর মাহমুদুল হাসান এই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রেস ব্রিফিং এ ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছেন, আমাদের সাথে ইউরোপীয় পার্লামেন্টের যারা নেতারা আছেন তাদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। ইভেন বর্তমান দেশের যে অবস্থা সেই বিষয় নিয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে কথা হয়েছে। এছাড়া আপনি দেখেন জামাতের নেতাদের সাথে সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রদূত তিনিও কিন্তু সাক্ষাৎ করেছেন। এরপরে জামাত নেতাদের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনার তারাও কিন্তু সাক্ষাৎ করেছেন। এই যে আচমকা পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ইসলামকে বা ইসলামিক দলগুলোকে খুব বেশি পজিটিভ নেয় না, তারা হঠাৎ করে জামাতের সাথে এই যে তাদের সম্পৃক্ততা বা তাদের দেখা সাক্ষাৎ। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।